নমস্কার, মুখোমুখি কর্ণের আজকের পর্বে আপনাদের স্বাগত জানাই। আজ আমাদের সাথে আছেন বিশিষ্ট বুদ্ধিজীবী, সমাজসেবী, শিক্ষক, ডব্লিউবিপিটি এর হুগলি শ্রীরামপুর সাংগঠনিক সভাপতি সুবর্ণ মণ্ডল মহাশয়। দাদা, আপনাকে আমাদের প্রোগ্রামে স্বাগত জানাই। প্রথমে আপনার কাছে আমার যে প্রশ্ন, দাদা, শিক্ষকরা সমাজের মেরুদণ্ড, শিক্ষকরা সমাজ তৈরি করে, সমাজের ভিত তৈরি করে, কিন্তু এখন আমরা যে দেখছি সমাজের অবক্ষয়, সেটা সাংস্কৃতিক হোক, কৃষ্টির হোক, মানবিকতা, মানসিকতা, তার এই সামাজিক অবক্ষয়ের পিছনে শিক্ষকরা কতটা দায়ী? সামাজিক অবক্ষয় বলতে আপনি যেটা বোঝাতে চাইছেন আমি মাথায় ঠিক বুঝলাম না, কিন্তু সমাজ চলছে, আমার হিসেবে সমাজ চলছে সমাজের নিয়মে, সমাজের গতিতে, ভালো মন্দ মিলিয়েই সমাজ। আগেও যতটা ভালো মন্দ মিশিয়েছিল, এখনও ভালো মন্দ মিশিয়ে আছে, আগামী দিনে ভালো মন্দ মিশিয়েই চলবে। এই অবক্ষয়ের জায়গাটা খুব একটা জায়গা ভালো নেই, সমাজ চলছে সমাজের গতিতে। শিক্ষানীতি, এটা নিয়ে বারবার কথা ওঠে এবং আমরা দেখেছি যে কেন্দ্রীয় সরকার নতুন একটা শিক্ষানীতি আনতে চলেছে বা আনার প্রস্তাব দিয়েছে এবং সেটা গত 2-3 বছর ধরেই ঘোরাফেরা করছে, হয়তো সামনে ইমপ্লিমেন্ট হতেও পারে বা প্রপোজড হয়েছে। তো এই শিক্ষানীতি নিয়ে আপনার কি মতামত রয়েছে? দেশে আমরা সাংসদ আছে, তারা আইন পাশ করেন, আইন পাশ করার পর সেটা বিভিন্ন রাজ্যে লাগু হওয়ার জন্য প্রস্তাব আকারে আসে। আমাদের সব রাজ্যেই এসছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলেও এসছে। সেটা নিয়ে কমিশন তার দল গঠন করে সেটা নিয়ে বিবেচনার পর্যায়ে রয়েছে। যতক্ষণ না বিবেচনার পর্যায়ে রয়েছে ততক্ষণ সে ব্যাপারে আমার মন্তব্য এখন নিষ্প্রয়োজন। তবে যেটাই হবে আশা করি শিক্ষকদের জন্য তথা ছাত্রছাত্রীর জন্য তথা সাধারণ মানুষের জন্য ভালোই হবে। আপনার কি মনে হয় যে এখন যে শিক্ষানীতি চলছে বা এখন যেভাবে সিলেবাস থেকে শুরু করে যা যা চলছে, এর মধ্যে কোনো বদলের প্রয়োজন আছে এই মুহূর্তে? শিক্ষায় যে পরিবর্তন বা বদল সেটা নির্ভর করে তার সামাজিক প্রেক্ষাপটের উপর দাঁড়িয়ে। বর্তমান সমাজ, বর্তমান শিশু তার চাহিদা অনুযায়ী, তার গ্রহণ করার ক্ষমতা অনুযায়ী, তার সিলেবাস একটু আধটু এদিক ওদিক যা সিলেবাস কমিটি আছে তারা চেঞ্জ করেন, সেটা তাদের ওপর ছেড়ে দেওয়াই আমার পক্ষে মনে হয় ভালো। রিসেন্টলি মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোবে। এই সময় যারা নতুন একটা বড় স্টেপ ফেলতে চলেছে, মাধ্যমিক স্টুডেন্টরা যারা নিজের বিভাগ নির্বাচন করবে, আর্টস, কমার্স, সায়েন্স বা উচ্চ মাধ্যমিক যারা এরপরে আরও বড় পা ফেলবে, সেই তাদের জন্য দিশা দেখানোর জন্য আপনি তাদের কি বলবেন? যারা মাধ্যমিক পাস করেছেন বা উচ্চ মাধ্যমিক পাস করেছে তাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। তারা তাদের জীবনের গতিতে এগিয়ে যাবে, তাদের লক্ষ্য নিশ্চয়ই একটা আছে। কেউ আর্টস নেবে, কেউ কমার্স নেবে, কেউ সায়েন্স নেবে, বা তার পারদর্শিতার উপর ডিপেন্ড করে তারা সাবজেক্ট চুজ করবে। সেই অনুযায়ী তারা এগিয়ে যাক, তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন রইল। সরকারের একটা সিদ্ধান্তের কথা জানা যাচ্ছে গত 2-1 দিন ধরে, সেটা হলো এইচএসে আর্টস, কমার্স এবং সায়েন্স যে কোনো ক্ষেত্রেই মিউজিক একটা সাবজেক্ট হিসাবে ছাত্ররা নিতে পারবে। এবং আমরা দেখেছি যে অনেক সময় কি হয় যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক প্রেশারের জন্য একজন শিল্পী বা যে গান গায় বা এরকম আরও যারা শিল্পী আছে তাদের সেই হবিটাকে পিছনে ফেলে দিতে হয় পড়াশোনার প্রেশারে। মিউজিক যদি একটা এরকম একটা জায়গা আসে, এরকম একটা সাবজেক্ট আসে, সেটা তাদের জন্য কি ভালো হবে? আপনি প্রথম প্রশ্নে যদি আপনি ফিরে যান, আপনি প্রথম প্রশ্নটা করেছিলেন সমাজের অবক্ষয়, সংস্কৃতির ক্ষতি। সেই দেখুন, সংস্কৃতি যদি ক্ষতি হবে তাহলে সংস্কৃতিটাকে দ্বারা আমাদের রাজ্য সরকার কেন নিয়ে আসছে? মানুষের কাজের জন্য, তাদের সংস্কৃতি ঠিক রাখার জন্যই নিয়ে আসছে। আপনি বলাগড়ের মানুষ, বলাগড়ের নৌশিল্প যেটা একদম আমাদের সারা দেশের মধ্যে একটা বিখ্যাত শিল্প, এবং ধীরে ধীরে নৌশিল্প হারিয়ে যাচ্ছে। নতুন যারা কারিগর আছেন তারা আগ্রহী হচ্ছেন না এই নৌশিল্পের ব্যাপারে। এই নৌশিল্পকে বাঁচিয়ে রাখার জন্য এই মুহূর্তে কি পদক্ষেপ নেওয়া যেতে পারে বা এই নিয়ে আপনি কি বলবেন? নৌশিল্প নিয়ে বেশি বলার কিছু নেই।
তবে নৌশিল্প আমাদের বলাগড়ের গর্ব। বহুত দিন ধরে এতদ অঞ্চলের মধ্যে আমাদের এই বলাগড়ের মধ্যেই এই নৌকোটা তৈরি হয়, বলাগড় গঙ্গার ধারে। এখানে সেই রকমভাবে যেটা বলছেন আপনারা হচ্ছে না, হয়তো প্রচার আছে কিনা আপনাদের আমার জানা নেই, কিন্তু নৌশিল্পের যে কারিগররা আছে এবং নৌকো তারা তৈরি করছে, এখনও তারা তৈরি করে যাচ্ছে। আমরা এখনও দেখি মাঝে মাঝে লরি করে ভ্যানে করে তার নৌকো নিয়ে যাচ্ছে, তা মানুষের যেমন চাহিদা আসছে সেই অনুযায়ী তারা নৌকো নিয়ে যাচ্ছে। এখন বিশেষ করে বড় বড় ঘাটে নৌকো, মানে গঙ্গার ঘাটে নদী পারাপারের এখন লোহার স্টিমারগুলোই ম্যাক্সিমাম চলে এসছে। সেই জায়গায় দাঁড়িয়ে এখনও নৌকোর যে চাহিদা নেই একদম, বা নৌকো শিল্প চলছে না, এটা আমার বলা যায় না। কারণ নৌশিল্প চলছে, এখনও নৌকো প্রচুর বানাচ্ছে। এদের নৌশিল্পের কারিগররা যেন ভালো থাকে, তারা কাজকর্ম করে আরও সুখে থাকে, এটাই আমার কাম্য। নতুন শিক্ষায় একটা প্রস্তাব এসছে, সেটা হলো এইচএস হয়তো সামনের বছর থেকে সেমিস্টার ওয়াইজ হবে। এর আগে আমরা দেখেছি যে কলেজের পড়া সেমিস্টার ওয়াইজ হয়েছে, এখন এইচএসও সেমিস্টার ওয়াইজ হবে। তার আগে 11-12 যেটা একসাথে এক্সাম হতো, সেটা 11 আলাদা, 12 আলাদা হয়েছে। তাহলে এই যে সিলেবাসের অতি সরলীকরণ, এটা কি কোনো কোনো জায়গায় স্টুডেন্টদের এফেক্ট করতে পারে, নাকি এটা তাদের জন্য ভালোই হচ্ছে? ওই যে আমি প্রথমেই বললাম, শিক্ষানীতি যখন চেঞ্জ হয় বা কোনো শিক্ষার সিলেবাস যখন চেঞ্জ হয়, তখন মানুষের চাহিদা, ছাত্রছাত্রীদের চাহিদা, তাদের পড়াশোনার কতটা গ্রহণ করতে পারবে, কিভাবে নিতে পারবে, বা কোন কাঠামোতে তাদের পড়াশোনাটা মানে সাবজেক্টটা দিয়ে দিলে তারা ভালো গ্রহণ করতে পারবে, এটা যে সমস্ত শিক্ষাবিদরা আছেন তারা এটা নিয়ে পর্যালোচনা করছেন এবং তারা সেইভাবে সিলেবাসটা করছে। আগে তো আমাদের পাস ফেল প্রথাই তুলে দেওয়া হয়েছিল, সেই আজকে থেকে তো নয়, পাস ফেল প্রথা তুলে দেওয়া হয়েছিল সেই কোন সময় থেকে, সেই সময়ের পর থেকে আবার পাস ফেল প্রথা ফিরে এসছে। কিন্তু ফিরে আসলেও কোনো মানে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট যে মিনিমাম যে 8 অবধি পাস ফেল প্রথা নেই, যে ইয়েটা করেছে সেইটাকে বহাল রেখেই তারপর থেকে তারা পাস ফেল প্রথা এগিয়ে নিয়ে এসছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে তারা ভাবনা চিন্তা করে দেখেছে যে কোনভাবে সাবজেক্টটাকে তাদের ছাত্রছাত্রীদের সামনে পরিবেশন করলে বা তাদেরকে বোঝাতে পারলে তারা কিভাবে বুঝবে, তারা কতটা গ্রহণ করতে পারবে, সেই হিসাব করে নিশ্চয়ই তারা একটা চিন্তাভাবনা করে এইভাবে করছে। এখনকার যে স্টুডেন্টরা, যে আগে যেভাবে ছাত্র রাজনীতি হতো বা যুব রাজনীতি, ধীরে ধীরে শিক্ষিত যে যুবক, তাদের রাজনীতিতে আসার পরিমাণ যে কমছে দিন দিন, বা তাদের কি রাজনীতিতে আসা উচিত, তাদেরকে আপনি এই ব্যাপারে কি সাজেশন দেবেন? রাজনীতি আমাদের কলেজ লাইফে যখনই যাবেন দেখবেন রাজনীতি বলেই একটা সাবজেক্ট আছে, পল সায়েন্স, সায়েন্স, এইগুলোতে তারা রাজনীতি ওখান থেকেই তারা শিখবে। শেখার পরে সমাজে যদি তারা শিক্ষিত সমাজ না আসে, তাহলে দেশের ভালো মন্দের বিচারটা তারা তারা যদি আসে, ভালো মন্দের বিচারটা তারা আরও ভালো করতে পারবে। সেই হিসাবে আমার মনে হয় ছাত্রছাত্রী যারা আগামী দিনের প্রজন্ম, তারা রাজনীতিতে আসুক, এসে দেশটাকে তারা সঠিক জায়গায় নিয়ে যাক, আরও ভালো জায়গায় নিয়ে যাক। আর একটা কথা যেটা বারবার ঘুরে, সেটা হচ্ছে মিড ডে মিল। মিড ডে মিল ইমপ্লিমেশন হওয়ার পরে হয়তো অনেক গরিব ঘরের বাচ্চারা তারা স্কুলে এসে একবেলার খাবারটা পায় এবং তাদের পড়াশোনা চালিয়ে নিয়ে যেতে সুবিধা হয়। কিন্তু এটার কারণে কি কিছু মেধাবী ছাত্র তারা আমাদের এই ওয়েস্ট বেঙ্গল বোর্ড ছেড়ে আইসিএসসি বা আইএসসির দিকে ঝুঁকে যাচ্ছে? না না না, সেরকম কিছু নেই, সেরকম কোনো সম্ভাবনাই নেই। কারণ আমরা শিক্ষকতা করার পরে আমরা একটা জিনিস জানি যে আমাদের ছাত্রদের, আমরা যে ছাত্রছাত্রী আছে আমাদের কাছে, আমরা তাদেরকে কয়েকটা শ্রেণীতে ভাগ করি। যেমন কি কিছু ছাত্র আছে তাকে আপনি বোঝান না বোঝান, তারা কিন্তু অলরেডি শিখে এসছে বা অলরেডি তাদের বাড়িতে এত পরিমাণ ভালো গাইডেন্স আছে যে তারা সেই জায়গাটা ওভারকাম করে বেরিয়ে যাবে। কিছু ছাত্রছাত্রী আছে যারা বোঝে, মানে মাথায় রাখতে পারে, তাদের হালকা একটু বোঝাতে পারলেই তারা ধরে নেবে, সেটা একটা পার্সেন্টেজ আছে। আরেকটা পার্সেন্টেজ আছে
যারা বোঝে কিন্তু তাদের বুদ্ধিটা নেই, তার বার মাথায় হিট করলে তবে গিয়ে হয়তো কিছুটা বোঝে। আর কিছু পার্সেন্ট আছে যারা ভালো বোঝেও না, ভালো দক্ষতাও তাদের নেই, তাদের পেছনে খাটনিটা আমাদের হচ্ছে সবচেয়ে বেশি খাটনিটা হয়। তেমনি এই যে সিলেবাস বলছেন কিভাবে হবে, কেন এই সেমিস্টারে যাচ্ছে, সবই এই উত্তর কিন্তু ওর মধ্যেই ঢুকে আছে। এরভাবে আপনি এই যে ভালো ছেলেগুলো, যত ভালো ভালো ইংলিশ মিডিয়াম দেখুন, বড় বড় ভালো হাই লেভেলের স্কুল যেগুলো আছে, সেগুলো মানে আমাদের গভর্নমেন্টে তো রুলস আছে 25% ফার্স্ট জেনারেশন লার্নার নিতে হবে, 25% একদম লোয়ার কাস্টের ছেলে মেয়েদের নিতে হবে। তারা পরীক্ষা যে ফিজ আছে তারা দিতে পারে না, তাদের উইদাউট ফিজ দিয়ে তাদের ভর্তি নিতে হবে। কিন্তু সেইগুলো কতটা হয় আপনারাই ভালো জানেন, আপনারা খোঁজ নিলেই ভালো পাবেন। কিন্তু যে পোর্শনটা আমাদের আসে, আমরা প্রত্যন্ত গ্রামগঞ্জে আমরা সার্ভিস করি, সেখানে সাধারণ মানুষের ভিড়ই বেশি, সেখানে অত হাই লেভেলের লোক নেই যাদের অর্থ সামাজিক ব্যবস্থা ভালো আছে, যারা হাই লেভেল অবধি ভালো ভালো জায়গায় গিয়ে পড়াবে। তা সত্ত্বেও কি মিড ডে মিলটা নিয়ে আমাদের স্কুলে বরঞ্চ আনন্দ সহকারে সবার সাথে সাথে একসাথে খায়, সাধারণ মানুষ, গরিব মানুষ, ভালো মানুষ, সবার সামনে সবার মাঝখানে বসে তারা একসাথে খায় এবং এটার আনন্দ উপভোগ করে খায়। এতে গরিব মানুষের যেমন বাচ্চাদের ঠিক থাকে, তেমনি বড় লোকের যে বাচ্চারা বলছেন আপনি বা যাদের আছে, তাদের মা বাবারাও কিন্তু এসে তারা মিড ডে মিলটা ঠিক মতন খাইয়ে দিয়ে যায়। এই নিয়ে মিড ডে মিল নিয়ে পড়াশোনার কোনো ব্যাহত হচ্ছে বলে আমি মনে করি না। আপনার লোকসভা কেন্দ্র হুগলিতে একটা হেভিওয়েট যুদ্ধ চলছে, দুজন সেলিব্রিটি, লকেট চ্যাটার্জি বনাম রচনা ব্যানার্জি। এই যুদ্ধটাকে আপনি কীভাবে দেখছেন? কতটা কাঁটায় কাঁটায় যুদ্ধটা হবে? হেভিওয়েট কি লোয়েট এই পর্যায়ে প্রশ্নটা ঠিক নয়। কথাটা হচ্ছে দুজন প্রতিদ্বন্দ্বী আমাদের হুগলি লোকসভায় দাঁড়িয়েছেন। সাধারণ মানুষ যাকে বেছে নেবেন, সাধারণ মানুষ যাকে তার কাজের মানুষ মনে করবে তাকেই বেছে নেবে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের 5 বছরের যে অভিজ্ঞতা, তাতে লকেট আর রচনা ব্যানার্জির মধ্যে মানুষ রচনাকেই বেছে নেবে। না, আপনি তো এখানকার একজন মানুষ, তাহলে বিগত 5 বছর আপনারও সাংসদ ছিলেন লকেট চ্যাটার্জি। অবশ্যই। তো আপনার অভিজ্ঞতা আপনি শেয়ার করুন যে সাংসদ হিসেবে উনি আপনার এলাকার জন্য কী কী করেছেন। সাংসদ এরিয়ায় আমি খুব একটা ম্যাক্সিমাম আমি একটা দেখেছিলাম, 2-4টে হাইলাইট সোলার লাইট দেখেছিলাম। আর খামারগাছিতে একটা স্কুলে, অক্ষয় অম্বিকা বলে একটা স্কুলে একটা স্যাংশন দিয়েছিলেন। এর বেশি আমার জানা নেই। আর সেভাবে তিনি কিছুই কাজ করেননি? আমার জানা নেই, আমার জানা নেই বা আমি দেখিনি। আচ্ছা, তো আর রাজ্যের স্তরে যদি আমি যাই, রাজ্যের স্তরে আগের বার হঠাৎ করেই একটা বিজেপির ঝড় উঠেছিল, 18টি সিট বিজেপি পেয়ে যায়। তো এবার কি মনে হচ্ছে যে রাজ্য স্তরে তৃণমূল এবং বিজেপি কটা করে সিট পেতে পারে? আমরা 30+ পাবো। আমাদের মমতা ব্যানার্জি 30টার বেশি সিট দখল করবেন। কিন্তু অমিত শাহ তো বলছেন এসে যে 35+ নাকি পাবে। কাজটা দেখাতে হবে তো। শুধু ধর্ম নিয়ে রাজনীতি আর মানুষের জন্য রাজনীতি, মানুষের কাজের জন্য, মানুষের হয়ে কাজ করা, তার যে রাজনীতি, দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। মানুষ যেখানে কাজ পেয়েছে সেখানেই মানুষ যাবে। আর মোদিজি থার্ড টার্ম, মানে যেটা বলছে আপকি বার 400 পার, যেটা এখনো পর্যন্ত হয়নি, তো আপনার মনে হয় যেটা হতে পারে সারা দেশে? সম্ভব নয়। সন্দেশখালির একটা ইস্যু, যেটা লোকসভা ভোটের প্রাক্কালে, যেটা তৃণমূলের বিপক্ষে বেশ কিছু অভিযোগ ওঠে, তৃণমূলের নেতাদের বিপক্ষে, এবং সেটা নিয়ে সারা দেশ উত্তাল হয়ে যায়। কিন্তু হঠাৎ করেই লোকসভার মাঝে একটা অডিও ক্লিপ ভাইরাল হওয়ার পর থেকে ব্যাপারটা সাজানো মনে হচ্ছে, যেটা তৃণমূল নেতারা এর আগে বলেছিলেন যে সাজানো, এখন সাজানো মনে হচ্ছে। তা আপনি এই ব্যাপারে কি বলতে চাইবেন? সন্দেশখালির ঘটনা যেটা নিয়ে চলছে, তাতে মিডিয়া, সোশ্যাল মিডিয়া, খবর যাই কিছু হচ্ছে, তাতে এখন বর্তমানে সাধারণ মানুষ জেনে গেছে সে ঘটনার আসল সত্যতাটা কোথায়।
এতই ঘটনা দেখাচ্ছে, একটা মিথ্যে ঘটনাকে সত্যি করে সাজানোর এত প্রবণতা এদের, অথচ মণিপুরে যখন হিংস্র ভাবে মহিলাদের ওপর, আমার মা বোনেদের ওপর অত্যাচার করলো, তার একটা ফুটেজ এখানে দেখায় না। কারণ কারণ আপনারা ভালোভাবেই জানেন কি হতে চলেছে আর কি হতে চাইছে। আচ্ছা, লোকসভা ভোটের আগে এই যে এরকম ঘটনা হয়, এগুলো কি কাকতালীয় টোটালটাই? মানে পুলওয়ামায় সেনারা মারা গেল, সন্দেশখালিতে এরকম হঠাৎ করেই জানা গেল, এইগুলো কি লোকসভা ভোটের আগে কাকতালীয় ঘটনা হয়, নাকি এরকম এর পিছনে অন্য কোনো রিজন আছে? এর সঠিক উত্তর আমার পক্ষে দেওয়া সম্ভব নয়, কারণ পুলওয়ামা ঘটনা কদ্দূর কি হয়েছে না হয়েছে, পেপার মিডিয়া এসব টোটাল খবর তো বাইরে বেরোয়। এটা টোটালি একটা সেন্সিটিভ ইস্যু। যারা মারা গেছেন তাদের আত্মার শান্তি কামনা করি, তাদের চিরশান্তি কামনা করি। সেই সমস্ত যোদ্ধাদের প্রতি আমার অজস্র শ্রদ্ধা রইল। তাদেরকে নিয়ে রাজনীতি আমার মুখে আসবে না, আমি চাইও না ওই ব্যাপারে কোনো উত্তর দিতে। আমাদের রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী এখন জেলে, এবং প্রাক্তন এসএসসি কমিশনের চেয়ারম্যান থেকে শুরু করে অনেকেই জেলে আছেন। এবং রিসেন্টলি হাইকোর্টের একটা রায়ে প্রায় 26,000 শিক্ষকের চাকরি চলে যাবে, এবং পরে সুপ্রিম কোর্ট থেকে সেটাকে স্থগিতাদেশ আপাতত দেওয়া হয়েছে। তো এটা নিয়ে আপনি কি বলবেন? দোষী কি এখনো প্রমাণ হয়েছে? কোনো দোষী কেউ প্রমাণ হয়নি। যতক্ষণ না আদালতের বিচারাধীন, যতক্ষণ না দোষী প্রমাণিত হয়, ততক্ষণ সে ব্যাপারে মন্তব্য করা নিষ্প্রয়োজন বলে আমি মনে করি। আর চাকরি যারা গেছে বলছেন, সেটাও এখন কোর্টের বিচারাধীন, সুপ্রিম কোর্টের আন্ডারে আছে, তাই বিচারাধীন ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই। যে বিচারপতি রাজ্য সরকারের এগেনস্টে শিক্ষা নিয়ে প্রথম বিচারগুলি দেওয়া শুরু করেছিলেন, এবং পরে তার সাথে সরাসরি সংঘাত হয় রাজ্য সরকার, এবং তিনি নিজের বিচারক পদ থেকে ইস্তফা দিয়ে বর্তমানে লোকসভা ভোটে আপনাদের প্রতিদ্বন্দ্বী অভিজিৎ গাঙ্গুলিকে নিয়ে কি বলবেন? তিনি একজন ন্যায়ালয়ে বসেছিলেন, তার মতন করে তিনি বিচার দিয়েছেন। যে বিচারের রায়গুলো দিয়েছেন, সেই বিচারের রায়গুলো একটা একটা করে সুপ্রিম কোর্টে খারিজ হয়ে যাচ্ছে। এর থেকেই আসল সত্যটা মানুষ বুঝতে পারছে, সুপ্রিম কোর্ট বুঝতে পারছে যে উনি কি রায় দিয়েছিলেন, কিভাবে দিয়েছিলেন, কেন দিয়েছিলেন, সবই তারা বুঝতে পারছেন। অতএব সেটা নিয়ে যখন নেগেটিভ রায় সুপ্রিম কোর্ট প্রত্যেকটা রায় ক্যান্সেল করে দিচ্ছে, সাধারণ মানুষ সবই জানে। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে লোকসভার জন্য উনি যে সভা করছেন, সেখান থেকে বলেছেন সরাসরি যে হাইকোর্ট বিজেপির মুখে ভাষায় কথা বলছে। তা আপনি কি বক্তব্যকে সমর্থন করেন? দেখুন, হাইকোর্ট বলতে যারা এই 26,000 চাকরি বাতিল করলেন, বা এর আগেও রাজ্য সরকারের এগেনস্টে যে চাকরি নিয়ে যে বিচারগুলো এসছে, যেগুলো আমরা জানতে পেরেছি, সেগুলোর কথা বলেছেন উনি। হাইকোর্টে যারা উকিল যারা আছেন, তারা সবাই তো পেশাগতভাবে আছেন। এবার পেশাগতভাবে থাকতে গেলেও রাজনীতিতেও অনেকে যুক্ত আছেন। তা যে যে রাজনীতি ভাবাপন্ন, সে সেই রাজনীতিতে কথা বলবে, তারা সেইভাবে এগোবে, এটা তাদের ম্যাটার। এখানে কে সব সবাই যে ওর সাথে বিজেপি মনোভাবাপন্ন, বা কে তৃণমূল মনোভাবাপন্ন, কে অন্য মনোভাবাপন্ন, বার কাউন্সিলগুলো যখন ভোট হয় তখনই বোঝা যায়। বিগত বেশ কয়েক বছরে রাজ্য সরকারের তরফ থেকে অনেক নতুন নতুন শিক্ষক প্রাইমারি স্কুল, হাই স্কুলে জয়েন করেছেন। তো এই নতুন শিক্ষকদের জন্য কিভাবে তাদের শিশুদের সাথে ট্যাকল করা উচিত, কিভাবে তাদের পড়ানো উচিত, এই ব্যাপারে আপনি কি বলবেন? আমার মতে প্রথমেই একটা বাচ্চা যখন ভর্তি হতে আসে, প্রথম শিক্ষক হিসেবে তার কাজ হচ্ছে তার গার্জিয়ানদের বা অভিভাবকদের সাথে কথা বলে প্রত্যেকটা পয়েন্ট বাচ্চার সম্পর্কে জেনে নেওয়া। যে সে কী খেতে ভালোবাসে, সে কখন পড়তে ভালোবাসে, তার বেস্ট কালার, পছন্দের রং কী, তার বাড়িতে কে কে আছে, তার কোনো শারীরিক অসুবিধা আছে কি না, বা তার খেলতে কখন ভালোবাসে, সে টিভি দেখলে কোন কোন কার্টুন দেখতে ভালোবাসে। এই সমস্ত ছোটোখাটো পয়েন্টগুলো যদি একজন মাস্টারমশাইয়ের জানা থাকে, তখন যখন ক্লাসে যাবে, তখন তার কাছে সেই বাচ্চাটার দিকে তাকালেই, তখন সেই বাচ্চাটাকে যদি আমি বোঝাতে যাই, তখন সে যে কালারের পছন্দের একটা
কালার পছন্দ করবে, সেই কালারের পর চক দিয়ে যদি আমি আঁকা শুরু করি, তার দৃষ্টি আকর্ষণটা আগে আসবে। ফার্স্ট হচ্ছে তার দৃষ্টি আকর্ষণ, তার মনোযোগটাকে আমার প্রতি যদি যতক্ষণ না আনতে পারবো, আমার পাঠদান ততক্ষণ সম্পূর্ণ নয় বা সফলও হবে না। তাই আমরা ছোটোখাটো বাচ্চাদের নিয়ে, এবং ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে কাজ করি, তাদের মনোগ্রাহী, তাদের পছন্দ অনুযায়ী যদি আমরা সাবজেক্টটাকে তাদের সামনে তুলে ধরতে পারি, তাহলে তাদের পড়াশোনার মানদণ্ড আরও বাড়বে। তাই প্রত্যেক শিক্ষক শিক্ষিকাদের কাছে আমার অনুরোধ, বাচ্চাদের মনোযোগী হয়ে তাদের পছন্দ মতন অনুযায়ী ক্লাস যদি নেয়, তাহলে বাচ্চারা খুব আগ্রহ সহকারে আপনার ক্লাস নেবে, এবং প্রত্যেক শিক্ষক শিক্ষিকা তার কাছে কাছের মানুষ হয়ে উঠবে। অনেক ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। শুভরাত্রি।